শিবানী ধনী পরিবারের বৌমা ছিল। সে তার স্বামী, শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং এক দেওরের সঙ্গে বাস করত। বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার পর থেকে শাশুড়ি মা চৈতালি দেবী নিজের বড় বৌমার উপরে সংসারের সমস্ত দায়িত্ব আরোপ করে। যে কোনো ছোট বড় জিনিস শিবানীর পছন্দ মতোই হয়ে থাকে। প্রত্যেকদিন বাড়িতে কি রান্না হবে, বাজার থেকে কি কি কিনে নিয়ে আসা হবে, সবকিছুই শিবানী ঠিক করে। আবার বাড়িতে কখনো কোনো নতুন জিনিস কিনে আনা হলে সেটাও শিবানীর পছন্দ মতোই কিনে নিয়ে আসা হয়। বাড়িতে কাজের মেয়েদের চালনা করাও শিবানীর দায়িত্ব ছিল। এমনকি পুরো সংসার খরচের হিসাব নিকাশ শিবানী নিজেই করত। একদিন, মা আপনি আমাকে ডাকলেন? আমি আসলে রান্না করেছিলাম। শান্তি একদম ঠিকভাবে কাজ করছে না। আমার মনে হয় শান্তিকে এবার কাজ থেকে বাদ দিয়ে দিতে হবে। আমাদের এবার অন্য কাউকে রান্নার জন্য দেখতে হবে, কারণ ও একদম ভালো খাবার রান্না করতে পারছে না। ঠিক আছে বৌমা, তোমার যেটা ভালো মনে হয় তুমি করো। তুমি তোমার পছন্দ মতো কাজের মেয়েকে বাড়িতে নিয়ে আসবে, কি আছে। আচ্ছা, তোমাকে যেটা বলার জন্য ডেকেছি, আমি আর তোমার বাবা কিন্তু এবার অরিত্রর বিয়ে দেব বলে চিন্তা করছি। আমরা অরিত্রর জন্য একদম তোমার মতোই কোনো মেয়েকে চাইছি। তুমি যেরকম আমাদের সংসারটাকে এত সুন্দরভাবে সামলে নিচ্ছ। বাহ, এই তো খুব ভালো কথা। তাহলে আপনারা কি কোনো মেয়ে দেখেছেন, নাকি অরিত্র কাউকে পছন্দ করে রেখেছে? না না বৌমা, আমরা কোনো মেয়ে দেখিনি, সেটাই তো বলছি। আর অরিত্র বলেছে আমাদের পছন্দেই ও বিয়ে করবে। তোমার চেনা জানা কোনো ভালো মেয়ে থাকলে তুমি বলতে পারো। আর আমি আজকে ঘটক মশাইয়ের কাছে যাব। ঘটক মশাইকে ভালো ভালো কিছু মেয়ে দেখতে বলবো। আমার মতো বৌমা এই বাড়িতে আর দ্বিতীয়বার আসবে না, কারণ আমি আমার ছোট জা হিসেবে গরিব মেয়েকেই চাই। আমি কিছুতেই এই বাড়িতে বড়লোক মেয়েকে আমার ছোট জা হিসেবে নিয়ে আসবো না। তাহলে এই বাড়িতে আমার যে আধিপত্য আছে সেটা আর থাকবে না, কারণ আমি বড়লোক ঘরের মেয়ে। আর আমার যা যদি গরিব পরিবারের মেয়ে হয়, তাহলে আমি ওকে আমার ইশারায় নাচাতে পারবো, যেটা আমি পছন্দ করি। কি হলো বৌমা, কিছু বলছো না কেন? তুমি কি ভাবছো? আচ্ছা, তুমি একবার ঘটক মশাইকে ফোন করো তো, আমি কথা বলি। হ্যাঁ মা, দাঁড়ান, আমি এখনই ফোন করছি। এই নিন, কথা বলুন। হ্যাঁ ঘটক মশাই, হ্যাঁ আমরা সবাই খুব ভালো আছি। বড় ছেলের বিয়ের দায়িত্ব আপনাকে দিয়েছিলাম, এবার ছোট ছেলের বিয়ের দায়িত্বও কিন্তু আপনাকে নিতে হবে। হ্যাঁ, একদম আমার বড় বৌমার মতোই আরেকটা মেয়ে চাই। বড় বৌমার মতো সুন্দর, শিক্ষিত, ভালো ঘরের মেয়ে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, তাহলে আপনি কালকে আসুন না বাড়িতে। আমাকে কিছু একটা করতেই হবে, কারণ আমার জায়গায় এই বাড়িতে আমি আর কাউকে নিতে দেব না। যে করেই হোক গরিব মেয়ের সঙ্গে আমি অরিত্রর বিয়ে দেব। পরের দিনই ঘটক মশাই তাদের বাড়িতে চলে আসে। ঘটক মশাই নিজের সঙ্গে করে বেশ কয়েকটা মেয়ের ফটো এবং তাদের ডিটেলস নিয়ে আসে। চৈতালি দেবী সেগুলো দেখার আগেই তার বড় বৌমাকে ডেকে নেয়। এখানে অনেকগুলো মেয়ের ফটো আছে, আর তাদের ডিটেলসও ফটোর পেছনে লেখা আছে। দেখো তো বৌমা, এদের মধ্যে কাউকে তোমার ছোট জা হিসেবে পছন্দ হচ্ছে কিনা। আমার তো এই মেয়েটাকে ঠিকঠাক বলে মনে হচ্ছে। ওরে বাবা, এরা তো সবাই বড়লোক ঘরের মেয়ে, আমার থেকেও বড়লোক ঘরের মেয়ে। না না, এদের সঙ্গে আমি অরিত্রর বিয়ে হতেই দেব না। মা, এই মেয়েটাকে আপনার ঠিকঠাক মনে হলো? ভালো করে দেখুন, মেয়েটার একটা চোখ ছোট, একটা চোখ বড়। এই তো খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটার চোখ ছোট বড় আছে। না না, চলবে না। না না বৌমা, আমার মনে হয় ওটা ক্যামেরা দিয়ে ফটো তুলতে গিয়ে এরকম হয়ে গেছে। মেয়েটাকে আমি তো দেখেছি, মেয়েটা তো একদম ঠিকই আছে। না না, এই মেয়ে চলবে না। আজকাল মেয়েরা মেকআপ করে সবাইকে বোকা বানাতে পারে। আর এই মেয়েটা তো দেখতে খুব কালো। অরিত্র ফর্সা, ফর্সা ছেলের সঙ্গে কালো মেয়েকে মানায় কখনো? আর এই যে এই মেয়েটা, এটা তো অনেক বেটে। অরিত্রর পাশে কি বাচ্চা বলে মনে হবে। আর মা, এই মেয়েটাকে দেখুন, এ তো আবার তাল গাছ। অরিত্র থেকে অনেক লম্বা মেয়েটা। তাহলে ঘটক মশাই, এগুলোর মধ্যে একটা মেয়েকেও তো আমাদের পছন্দ হলো না। আমার বৌমার যখন পছন্দ হচ্ছে না, তখন আমি আর কি করে পছন্দ করব বলুন তো? আপনি বরং আরো অন্য মেয়েদের সন্ধান করুন, কেমন? এই শুনে ঘটক মশাই সেখান থেকে চলে যায়। কয়েকদিনের মধ্যেই ঘটক মশাই আবার কিছু মেয়েদের ফটো নিয়ে আসে, কিন্তু তারা প্রত্যেকেই বড়লোকের মেয়ে হওয়ায় শিবানী আবার তাদের মধ্যে কোনো না কোনো খুঁত বের করে তাদের সঙ্গে অরিত্রর বিয়ে হতে দেয় না। এভাবেই মাস 6 কাটে। একদিন আবার ঘটক মশাই শুধুমাত্র একটা মেয়ের ফটো নিয়েই তাদের বাড়িতে আসে। আপনাদেরকে এত মেয়ে দেখালাম, কোনো মেয়ে তো আপনাদের পছন্দ হচ্ছে না। আজকে আমি একটা মেয়ের ফটো নিয়ে এসেছি, দেখুন এই মেয়েটা ঠিকঠাক আছে কি। হাইট, ফিগার, রং সবই ঠিক আছে, কিন্তু সমস্যা একটাই, মেয়েটা গরিব পরিবারের মেয়ে। গরিবের মেয়ে আপনাদের চলবে কি বলুন? হ্যাঁ ঘটক মশাই, চলবে না কেন? গরিব বলে কি মানুষ নয়? মেয়ের বাপের বাড়ি গরিব কি বড়লোক তা তো দেখে কোনো লাভ নেই। বিয়ের পর মেয়ে আমাদের বড়লোক বাড়ির বউ হবে, এই তো। তাছাড়া আমরা তো যৌতুক, টাকা পয়সা এসব কিছুই নেব না। সুতরাং বড়লোক ঘরের মেয়ে নিয়েও তো কোনো লাভ নেই। এই তো,
মেয়েটা দেখতেও সুন্দর। এতদিনে অরিত্রর জন্য একটা ঠিকঠাক সুন্দর পাত্রী খুঁজে পেলাম। ঘটক মশাই, আমি আপনাকে বলেছিলাম না আমার বড় বৌমার মন খুবই ভালো, আর আমার বড় বৌমা আমাদের কিসে ভালো কিসে মন্দ খুব ভালো মতোই বুঝতে পারি। সেই জন্যই তো অরিত্রর বিয়ের মেয়ে পছন্দ করার দায়িত্ব আমার বড় বৌমাকে দিয়েছি। আমারও মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, আর মেয়েটা গরিব বলে আমাদের কারোর কোনো সমস্যা হবে না। এই শুনে শিবানী প্রচন্ড পরিমাণে খুশি হয়। ডালিয়ার ফটো অরিত্রকে দেখালে অরিত্র বিয়ের জন্য রাজি হয়। এভাবেই কিছুদিনের মধ্যেই গরিব পরিবারের মেয়ে ডালিয়ার সঙ্গে বড়লোক ঘরের ছেলে অরিত্রর বিয়ে ঠিক হয়। সবাই খুবই খুশি ছিল, আর সব থেকে বেশি খুশি ছিল শিবানী। শেষ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হলো। আমি আমার জন্য বাড়িতে গরিব যাকে নিয়ে আসবো, আর তারপরে এই বাড়িতে এখন আমার ইশারায় যেমন সবকিছু চলে, তখনও সবকিছু আমার ইচ্ছে মতোই হবে। কারণ এই বাড়িতে শুধুমাত্র বড় বৌমা রাজত্ব করবে, আর কেউ নয়। দেখতে দেখতে অরিত্র এবং ডালিয়ার বিয়ের দিন চলে আসে। খুবই ভালো মতো ধুমধাম করে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অরিত্র তার নতুন বউকে বাড়িতে নিয়ে চলে আসে। বিয়ের 2 দিন পর ছিল অরিত্র এবং ডালিয়ার রিসেপশন পার্টি। রিসেপশনে ডালিয়াকে কোন শাড়ি পরানো হবে সেই দায়িত্ব চৈতালি দেবী শিবানীর উপর দেয়। শিবানী শপিং মল থেকে ডালিয়ার জন্য একটা অনেক সুন্দর দামি শাড়ি কিনে নিয়ে আসে। এই নাও ডালিয়া, দেখো তো শাড়িটা পছন্দ হয়েছে কিনা। অবশ্যই তোমার পছন্দ হবে আমি জানি। আমি তোমার জন্য শপিং মলের সবচেয়ে দামি শাড়িটা কিনে এনেছি। আশা করছি এরকম শাড়ি তুমি আগে কখনো চোখেও দেখোনি। বড়লোক ঘরে এসেছো তো, এখন নতুন নতুন দামি দামি অনেক কিছুই দেখতে পাবে। শিবানীর কথাগুলো ডালিয়ার প্রচন্ড পরিমাণে গায়ে লাগে, কিন্তু তবুও ডালিয়া কোনো কথা না বলে সেই শাড়িটা পরে নেয়। শিবানী ডালিয়াকে তৈরি করে স্টেজে নিয়ে চলে যায়। সেই শাড়িটা পরে ডালিয়াকে দেখতে খুবই সুন্দর লাগে, তাই সকলেই ডালিয়ার প্রশংসা করতে থাকে। এমন সময় শিবানী ডালিয়ার কাছে এসে বলে, খুব ভালো লাগছে তোমার, তাই না? এরকম বড়লোক শ্বশুরবাড়ি পেয়েছো, এবার তো তোমার আরামে দিন কাটবে। একটা কথা আমি তোমাকে জানিয়ে দিই, তুমি গরিব বলে আমার বাড়ির কারোরই কিন্তু তোমাকে পছন্দ ছিল না। শুধুমাত্র আমি তোমার উপর দয়া করে তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছি। তাই ভুল করে কখনোই আমার উপরে যাওয়ার চেষ্টা করবে না। আমি আমার বাড়িতে যা যা নিয়ম বানিয়েছি সেগুলো ভাঙারও চেষ্টা করবে না। তুমি গরিবের মেয়ে, তাই শ্বশুর বাড়িতেও গরিবের মেয়ে হয়ে থাকার চেষ্টা করবে। নিজের রিসেপশন পার্টিতে স্টেজের উপর দাঁড়িয়ে বড় জায়ের মুখে এই সমস্ত কথা শুনে ডালিয়ার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। তাই সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। সেদিন সারাদিনই ডালিয়ার মন খুবই খারাপ থাকে। পরের দিন থেকে শিবানী আবার জোর করে ডালিয়ার উপর নানান কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। মা, আমি শান্তিকে কিন্তু কাজ থেকে আজকেই তাড়িয়ে দেব। আমার ছোট যা খুব ভালো রান্না করতে পারে, আমি তো কিছু রান্না করতেই পারি না। খাবারগুলো খেয়ে দেখুন, আপনারা বুঝতে পারবেন। সত্যি ডালিয়ার হাতে কিন্তু জাদু আছে। তাই আমি ঠিক করেছি আমাদের বাড়িতে রান্না বান্নার দায়িত্ব আমি ডালিয়াকেই দেব। ডালিয়া, তোমার কোনো সমস্যা নেই তো আমাদের সবার জন্য রান্না করতে? বাপের বাড়িতে তো নিশ্চয়ই তুমিই রান্না করতে, তাই না? না না দিদি, আমার কোনো সমস্যা নেই। শ্বশুর বাড়িতে এসে নিজে রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবো, এটা তো আমার সৌভাগ্য। কারণ আমার রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে। এভাবেই শিবানী আস্তে আস্তে ডালিয়ার উপর সংসারের নানান রকমের কাজের বোঝা চাপিয়ে দিতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন চৈতালি দেবী তার 2 বৌমাকে ডাকে। বড় বৌমা, তুমি আজকে ছোট বৌমাকে নিয়ে একবার শপিং এ যাও তো। ও তো বাড়িতে নতুন, ওর এখন অনেক কিছুরই প্রয়োজন পড়তে পারে। ও তো বাপের বাড়ি থেকে খুব একটা বেশি কিছু নিয়ে আসতে পারেনি। যাক, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি এই টাকাটা নিয়ে যাও, আর ছোট বৌমার যা যা দরকার তুমি কিনে দেবে। নতুন শাড়ি, সাজগোজের জিনিসপত্র, মেকআপ সবকিছু কিনে দিও, কেমন? ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না। ডালিয়ার যা যা দরকার আমি সব কিনে দেব। আর ডালিয়া তো ভালো কিছু পছন্দ করতেও পারবে না, সেই জন্য আমি নিজেই ওকে ভালো ভালো কিছু জিনিস পছন্দ করে দেব। ডালিয়া, তোমার কোনো সমস্যা নেই তো আবার? না না দিদি, আমার কোনো সমস্যা নেই। বিয়ের আগে আমার মা আমাকে সবকিছু পছন্দ করে কিনে দিত, আর আমার মায়ের পছন্দ করা জিনিস আমার পছন্দ হয়ে যেত। এখন না হয় বিয়ের পর বড় যা পছন্দ করে কিনে দেবে, আর বড় জায়েরা তো দিদির মতোই হয়, এতে আবার সমস্যা কি হবে? সেদিন সন্ধ্যাবেলা শিবানী ডালিয়াকে সঙ্গে করে শপিং করতে নিয়ে যায়। শিবানী ইচ্ছা করে ডালিয়াকে খুবই কম দামি সস্তার ফুটপাত থেকে জিনিস কিনে দেয়, কিন্তু তবুও ডালিয়া কিছু বলে না। খুব কম টাকার মধ্যেই শিবানী ডালিয়ার সমস্ত শপিং কমপ্লিট করে দেয়। তাই এখনো শিবানীর কাছে অনেক অনেক টাকা বেঁচে থাকে।
যাক, তোমার তো কেনাকাটা হয়ে গেল। এবার আমি একটু শপিং মলে যাব আমার পছন্দের কয়েকটা শাড়ি কিনতে। আমি কিন্তু তোমার কোয়ালিটি অনুযায়ী তোমার শাড়ি কিনে দিয়েছি, যেমন শাড়ি গরিবরা পরে আর কি। তোমার তো আর দামি দামি ভারী ভারী শাড়ি পরার অভ্যাস নেই, তাই তোমাকে কিন্তু আমি হালকা পাতলা শাড়ি কিনে দিলাম, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। চলো এবার শপিং মলে যাই। এভাবেই বড় জায়ের কাছ থেকে অপমানিত হয়ে ডালিয়ার খুবই খারাপ লাগে, কিন্তু তবুও সে মুখ বুঝে সমস্তটাই সহ্য করে। শিবানী ডালিয়াকে সঙ্গে করে শপিং মলে নিয়ে যায় এবং সেখান থেকে অনেক দামি দামি শাড়ি নিজের জন্য কিনে নেয়। বাড়িতে এসে শিবানী ডালিয়াকে রান্না করে সকলের জন্য চা করতে পাঠিয়ে দেয়। আর এই সুযোগে শিবানী তার শাশুড়ি মাকে বলে, আর বলবেন না মা, ডালিয়ার পছন্দ এত খারাপ। আমি ওকে কতবার করে বললাম শপিং মল থেকে দামি দামি শাড়ি আমি পছন্দ করে দিচ্ছি, তুমি কিনে নাও। ও কিছুতেই শপিং মলে ঢুকলো না। জানেন, শপিং মলের সামনের ফুটপাথ থেকে সবকিছু কিনলো, সব কটা সস্তার জিনিস কিনেছে। তাই আমার কাছে যা টাকা বেঁচেছিল আমি নিজের জন্য শপিং করে নিয়েছি। আমি ঠিক করেছি তো, বলুন? ঠিক আছে বৌমা, কোনো সমস্যা নেই। সবার তো পছন্দ এক রকমের নয়, ডালিয়ার পছন্দ হলেই হবে। এভাবেই সময় কাটতে থাকে। প্রতিটা মুহূর্তে শিবানী তার গরিব ছোট যাকে দাবিয়ে রাখার চেষ্টা করতে থাকে। একদিন চৈতালি দেবী এবং মদন বাবু 1 মাসের জন্য গ্রামের বাড়িতে ঘুরতে যায়। বাড়ির 2 ছেলেও বিশেষ কাজের জন্য তখন শহরের বাইরে থাকে। এখন বাড়িতে শুধুমাত্র শিবানী এবং ডালিয়া ছিল। একদিন শিবানী ড্রয়িং রুমে যাওয়ার সময় হঠাৎ করে পা পিছলে পড়ে যায় আর তার কোমরে প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। ওরে বাবারে, আমার কোমর, আমি তো কিছুতেই উঠে দাঁড়াতে পারছি না। ছোট, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, দেখ আমি মরেই গেলাম। ডালিয়া তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। নিজের বড় জায়ের এমন অবস্থা দেখে ডালিয়া তাদের বাড়ির কাজের মেয়েদের সহযোগিতায় শিবানীকে হসপিটালে নিয়ে যায়। শিবানী কোমরের হাড়ে প্রচন্ড পরিমাণে আঘাত পাওয়ায় ডাক্তার জানায় শিবানী ঠিক হতে মোটামুটি 2-1 মাস সময় লেগে যাবে। ডালিয়া তার বড় জাকে বাড়িতে নিয়ে এসে তার খুবই সেবা যত্ন করতে থাকে। তাকে সময় মতো খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, আবার প্রয়োজন পড়লে তাকে বাথরুমে নিয়ে যাওয়া ইত্যাদি। 1 মাস পর চৈতালি দেবী এবং মদন বাবু বাড়িতে ফিরে আসে। বৌমা, এত কিছু হয়ে গেল আর তুমি একবারও আমাকে ফোন করে জানালে না? আমাদের তো বলতে পারতে, তাহলে আমরা আগেই বাড়ি চলে আসতাম। তুমি 1 মাস ধরে এরকম ভাবে বিছানায় পড়ে কষ্ট পাচ্ছ, বলো তো? না মা, আমি কষ্ট পাচ্ছি না। আমি আগের থেকে অনেক ভালো আছি। প্রথম আমার কয়েকটা দিন কষ্ট হয়েছিল, কিন্তু ডালিয়া যেভাবে আমার খেয়াল রাখছে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি। সত্যি মা, আমি কিন্তু ভাগ্য করে এরকম একটা ছোট জা পেয়েছি। ডালিয়া খুবই ভালো মেয়ে। ডালিয়ার মন সত্যি খুব ভালো। আর ডালিয়া আমার ছোট জা নয়, ও আমার ছোট বোন। ডালিয়া, আমার কোনো ব্যবহার তোর খারাপ লেগে থাকলে আমাকে ক্ষমা করে দিস বোন। নিজের বড় জায়ের মুখে এমন কথা শুনে ডালিয়া খুবই খুশি হয়। আরো কিছুদিনের মধ্যেই শিবানী একেবারে সুস্থ হয়ে ওঠে। এখন তারা বাড়ির 2 বৌমা হাসি খুশি মিলেমিশে সংসার করতে থাকে। লাবণী দেবী তার 3 বৌমা কল্পনা, জবা এবং ললিতার সঙ্গে বাস করত। কল্পনা দেবীর 3 ছেলে কাজের সূত্রে বেশিরভাগ সময় অন্য শহরেই থাকত। একদিন শীতকালের সন্ধ্যাবেলা লাবণী দেবীর 3 বৌমা বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করার পর কম্বলের তলায় বসে গল্প করতে থাকে। এই দেখে লাবণী দেবী মনে মনে ভাবে, সারাদিন শুধু কম্বলের তলায় বসে থাকবে, এছাড়া এদের আর কোনো কাজই নেই। শীতকাল পড়তে না পড়তেই 3 জনই একেবারে অলস হয়ে গেছে। কোন রকমে কাজ করে কম্বলের নিচে ঢুকতে পারলে বাঁচে, দেখাচ্ছি মজা এদেরকে। এই বলে লাবণী দেবী সোফার উপর বসে পড়ে এবং জোরে জোরে তার 3 বৌমাকে ডাকতে থাকে। বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, তাড়াতাড়ি এখানে এসো। কই, তাড়াতাড়ি আসতে বললাম তো। শাশুড়ি মায়ের চিৎকার শুনে 3 বৌমা তাড়াতাড়ি করে কম্বলের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? আমরা তো 3 জনে সব কাজ করে দিয়েছিলাম, সব কাজ হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। কখন থেকে চিৎকার করে ডেকেই যাচ্ছি, কানে বুঝি শুনতে পাও না? কম্বল ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছে তাই না তোমাদের? কম্বলগুলো গায়ে জড়িয়ে নিয়েই তো চলে আসতে পারতে। যাক, বাদ দাও। বড় বৌমা, আমার জন্য চা করে নিয়ে এসো তুমি। কি হলো, কি বললাম? চা করে নিয়ে এসো। কিন্তু মা, আমি তো আপনাকে আধ ঘন্টা আগেই চা করে দিয়েছিলাম। আপনি হয়তো ভুলে গেছেন যে আপনার চা খাওয়া হয়ে গেছে। আপনি তো সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার, এই দুবারই চা খান। শীতকাল পড়ে গেছে, তোমরা হয়তো জানো না, আমি শীতকালে আধ ঘন্টা ছাড়া ছাড়া চা খাই। তাই এই শীতকালে আমি যতক্ষণ জেগে থাকবো আমাকে আধ ঘন্টা ছাড়া ছাড়া চা দেবে। যাও, তাড়াতাড়ি চা করে নিয়ে এসো।
এই শুনে বড় বৌমা কল্পনা চা করতে চলে যায়। মেজো বৌমা, তুমি আমার জন্য গরম গরম চিকেন পকোড়া বানিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, চিকেন পকোড়া যেন নরম না হয়, একদম মুচমুচে করকরে চিকেন পকোড়া খাবো। যাও, তাড়াতাড়ি যাও। মেজো বৌমা জবাও কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে চিকেন পকোড়া বানানো শুরু করে দেয়। আর এই সুযোগে ছোট বৌমা ললিতা আগে ভাগে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে। তখনই লাবণী দেবী তাকে দেখে ফেলে আর বলে, এই, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, তুমি কি ভেবেছো তোমার কোনো কাজ নেই? কোথায় যাচ্ছিলে? কম্বলের মধ্যে ঢুকতে যাচ্ছিলে, তাই তো? চুপচাপ এখানে এসো আর আমার পায়ে হাতে তেল মালিশ করে দাও। প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। এবার থেকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে তুমি আমার পায়ে হাতে তেল মালিশ করে দেবে। শাশুড়ি মায়ের কথা শুনে ললিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। কল্পনা, জবা এবং ললিতা তিন বৌমাই বুঝতে পারছিল তাদের শাশুড়ি মা ইচ্ছাকৃতভাবে তাদেরকে কাজ করতে বলছে। আসলে লাবণী দেবী ভীষণই নিষ্ঠুর প্রকৃতির একজন মহিলা ছিল। তিন বৌমার প্রতি তার কোন রকমের দয়া মায়া বলে কিছুই ছিল না। সে চাইতো তার তিন বৌমা যাতে সারা দিন রাত পরিশ্রম করে। নিজের বৌমাদেরকে সংসারের কাজকর্ম করতে দেখলে না জানি কেন সে প্রচন্ড আনন্দ পায়। মা, এই যে আপনার গরম গরম চা আর চিকেন পকোড়া খেয়ে নিন। এবার আমরা যাই, আমাদের খুব ঠান্ডা লাগছে। আজকে কত ঠান্ডা পড়েছে বলুন তো। আরে, নিজেদের ঘরে যেতে পারলে বাঁচো। কটা বাজে দেখেছো? 8টা বাজে। আমার তো ডিনার করার সময় হয়ে গেল। এই অল্প একটু পকোড়া আর চা খেয়ে আমার কিছুই হবে না। আমাকে রাতের খাবারটা দিয়ে যাও। আর হ্যাঁ, নিশ্চয়ই রাতের খাবারে ভাত রান্না করেছো। আমি কিন্তু আজকে ভাত খাবো না। এই ঠান্ডার মধ্যে আমার ভাত খাওয়ার ইচ্ছা করছে না। আমার জন্য রুটি বানিয়ে নিয়ে এসো। এই শুনে লাবণী দেবীর তিন বৌমার প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু তবুও তারা তাদের শাশুড়ি মাকে মুখ ফুটে কিছু বলতে পারে না। যাও, দাঁড়িয়ে আছো কেন? তিনজনেই রান্নাঘরে যাও আর তাড়াতাড়ি করে আমার জন্য রুটি বানিয়ে নিয়ে এসো। হাত চালিয়ে কাজ করো। অল্প একটু শীত পড়তে না পড়তেই তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমাদের রক্ত একেবারে ঠান্ডা হয়ে গেছে। তোমাদের মতো বয়সে আমি সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে কাজ করতাম। হ্যাঁ, সেটা শীতকাল হোক কিংবা গরমকাল। তিন বৌমা কোনো কথা না বলেই রান্নাঘরে গিয়ে রুটি বানাতে শুরু করে। শাশুড়ি মাকে সরাসরি কিছু বলতে না পারলেও তারা নিজেদের সঙ্গে কথা বলে শাশুড়ি মায়ের উপর রাগ প্রকাশ করতে থাকে। আমি খুব ভালো করেই জানি ওই বুড়ি ইচ্ছা করে আমাদের সঙ্গে এরকম করছে। এত ঠান্ডার মধ্যে মানুষ কম্বলের মধ্যে থেকে বাইরে বেরোতেই পারছে না। নিজেও তো কম্বলের মধ্যেই বসে আছে আর আমাদেরকে এভাবে ঠান্ডার মধ্যে খাটাচ্ছে। হ্যাঁ, আমাদের শাশুড়ি মা ভীষণ শয়তান, আমাদেরকে শান্তিতে থাকতেই দেয় না। চলো তাড়াতাড়ি রুটিটা বানিয়ে দিই। বুড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লে তবে আমরা একটু শান্তিতে ঘুমাতে পারবো, না হলে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ হুকুম করতেই থাকবে। তিন বৌমা রুটি বানিয়ে তাদের শাশুড়ি মাকে খেতে দেয়। লাবণী দেবী খাবার খেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এবার তিন বৌমা শান্তির নিঃশ্বাস ফেলে। তারাও খাওয়া দাওয়া করে নিজের নিজের মতো ঘরে চলে যায় এবং কম্বলের মধ্যে ঢুকে পড়ে। মাঝরাতে লাবণী দেবী ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠেই সে তার বৌমাদেরকে ডাকতে শুরু করে। বড় বৌমা, মেজো বৌমা, ছোট বৌমা, তোমরা তাড়াতাড়ি এসো। আমি বাথরুমে যাব। আমাকে একটু বাথরুমে নিয়ে চলো। উফ, সন্ধ্যাবেলা বেশি খাবার খেয়ে ফেলেছি বলে এখন পেটটা ভীষণ ব্যথা করছে। আরে, তোমরা কোথায়? কেউ কি শুনতে পাচ্ছ না? 12টা বাজতে না বাজতেই সবাই ঘুমিয়ে পড়েছো। শাশুড়ি মায়ের দিকে কোনো খেয়াল নেই তোমাদের? লাবণী দেবী কোনো সাড়া শব্দ না পেলে নিজে নিজেই বাথরুমে চলে যায়। আসলে লাবণী দেবী যে একা একা বাথরুমে যেতে পারে না তা নয়, সে এখনো পর্যন্ত যথেষ্ট সুস্থ সবল এবং শক্তিশালী ছিল, কিন্তু তবুও শুধুমাত্র নিজের বৌমাদেরকে বিরক্ত করার জন্য ছোট ছোট অজুহাতে সে তার বৌমাদের উপর হুকুম করতেই থাকতো। ওদিকে তিন বৌমা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় শাশুড়ি মায়ের কথা তাদের কান পর্যন্ত পৌঁছায় না। তিনজনেই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। আর এটা দেখে লাবণী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমানো হচ্ছে, তাই না? শাশুড়ি মা ডাকছে, সেটা কারোর কানে যাচ্ছে না। এদের সবাইকে মজা বোঝাতে হবে। সবসময় কম্বল আর কম্বল। এই কম্বলটাই হলো যত নষ্টের গোড়া। এক কাজ করি, এদের কম্বলটাই যদি গায়েব করে দেওয়া হয় তাহলে কেমন হয়? তারপর আমি দেখবো এরা ঠান্ডায় কিভাবে ঘুমায়। এই বলে লাবণী দেবী খুবই ধীরে ধীরে এবং সাবধানে তিন বৌমার গা থেকে কম্বল চুরি করে নিয়ে চলে যায়। সে একটা ভালো জায়গা দেখে কম্বলগুলো লুকিয়ে দেয়। নিজের কাজ সেরে তাড়াতাড়ি করে সে আবার ঘুমিয়ে পড়ে। অন্যদিকে 5-10 মিনিট কম্বল ছাড়া ঘুমানোর পরেই তিন বৌমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে
তারা তিনজনেই নিজের নিজের ঘর থেকে বেরিয়ে তাদের শাশুড়ি মায়ের ঘরে যায়। তারা দেখে যে লাবণী দেবী খুবই আরাম করে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। মা, আপনার কম্বল চুরি হয়নি? দেখুন না, আমাদের তিনজনেরই কম্বল চুরি হয়ে গেছে। আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছে। এই শীতের মধ্যে আমরা কম্বল ছাড়া কিভাবে ঘুমাবো বলুন তো? আরে তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? দেখছো না আমি ঘুমাচ্ছি? এভাবে মধ্যরাতে এসে তোমরা আমাকে বিরক্ত করছো। যাও এখান থেকে, তোমাদের কম্বল চুরি হয়েছে তাতে আমি কি করব? শাশুড়ি মায়ের এমন ব্যবহার দেখে তিন বৌমা প্রচন্ড পরিমাণে অবাক হয়। তারা মনে মনে তাদের শাশুড়ি মায়ের উপরই সন্দেহ করতে থাকে। আমি বলছি শোন, এই কাজটা কিন্তু আমাদের শাশুড়ি মায়ের, আর কারণ নয়। শাশুড়ি মা ইচ্ছা করে আমাদেরকে সাহায্য করার জন্য কম্বল চুরি করেছে। দেখিস না, আমরা যখনই কম্বলের মধ্যে ঢুকে বসে থাকি তখনই শাশুড়ি মায়ের কেমন রাগ হয়। কি বিপদ বলো তো, এই শীতের মধ্যে কম্বল ছাড়া আমরা কিভাবে ঘুমাবো? বিশেষ করে এই রাত্রিবেলাটা কি কম্বল ছাড়া থাকা যায়? না না, এভাবে হবে না। আমরা কিছু বলি না বলে শাশুড়ি মা কিন্তু বড্ড বেশি পেয়ে বসেছে। শাশুড়ি মাকে এবার মজা দেখাতে হবে। কালকে আমরা আমাদের বরকে ফোন করে সব বলবো যে ওদের মা শেষ পর্যন্ত কম্বল চুরি করে বেড়াচ্ছে। কিন্তু আজকের রাতটা আমরা কিভাবে কাটাবো সেটা তো বলো। আর কি করবি? সোয়েটার, জ্যাকেট, চাদর যা আছে সব গায়ে দিয়ে শুয়ে পড়। এছাড়া আর কোনো উপায় নেই। এভাবেই তিন বৌমা সেই রাতটা ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাটিয়ে দেয়। তিন বৌমাকে এভাবে কষ্ট পেতে দেখে লাবণী দেবী মনে মনে প্রচন্ড খুশি হয়। পরের দিন সকাল হতে না হতেই তিন বৌমা নিজের নিজের বরকে ফোন করে কম্বল চুরির ঘটনা বলে। কে কম্বল চুরি করেছে তুমি এখনো বুঝতে পারছো না? তোমার মা এই কাজটা করেছে। তোমরা বাড়িতে থাকো না, তাই তো তোমরা কিছু জানো না। মা সবসময় আমাদের উপর অত্যাচার করে, আমাদেরকে এক মুহূর্ত বসে থাকতে দেয় না। আর বিশেষ করে আমরা যখন কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি বা বসে থাকি, উনি তো সহ্যই করতে পারেন না। আরে কি উল্টোপাল্টা কথা বলছো? মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে মা তোমার কম্বল চুরি করবে? মায়ের নামে এত বড় অপবাদ আমি কিছুতেই মেনে নেব না। হতেই তো পারে অন্য কেউ এসে কম্বলটা চুরি করে নিয়ে গেছে। এই শীতকালে অনেকেরই তো কম্বল নেই, যার কম্বলের প্রয়োজন পড়েছে সেই এটা করেছে নিশ্চয়ই। ঠিক আছে, আমি অত শত কিছু জানি না। আজকে আমাদেরকে কম্বল কিনতে হবে, তাড়াতাড়ি কম্বল কেনার টাকা পাঠাও। এভাবে তিন বৌমা নিজের নিজের স্বামীদের কাছ থেকে কম্বল কেনার জন্য টাকা নিয়ে নেয় এবং সেদিনই তারা নতুন কম্বল কিনে নিয়ে আসে। বাবা, কম্বল চুরি হতে না হতেই নতুন কম্বল কিনে নিয়ে চলে এসেছো। টাকা কি গাছে ফলে নাকি? আমার ছেলেদের টাকা তোমরা এভাবে ধ্বংস করছো তাহলে? আপনি কিন্তু একদম ফালতু কথা বলবেন না মা। এই শীতের মধ্যে আপনার কম্বলটাও যদি চুরি হয়ে যেত তাহলে আপনি কম্বল ছাড়া থাকতে পারতেন? আপনি একদিন কম্বল ছাড়া রাত কাটিয়ে দেখুন তো কেমন লাগে। কল্পনার এই কথা শুনে লাবণী দেবীর প্রচন্ড পরিমাণে রাগ হয়। তাই সে সেদিন রাত্রিবেলা আবার তার বৌমাদের কম্বল চুরি করে নেয়। এবার কল্পনা, জবা এবং ললিতা কিছুতেই চুপ করে বসে থাকতে পারে না। অনেক হয়েছে, আমাদের শাশুড়ি মাকে এবার জব্দ করতে হবে, না হলে কিছুতেই হচ্ছে না। আমরা কি এরকম বারবার কম্বল কিনবো আর উনি বারবার আমাদের কম্বল চুরি করে নেবেন? এবার তো আমাদের বড়েরাও আমাদেরকে কম্বল কেনার জন্য টাকা দেবে না। দিদি, আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে। আমি আমার বরের কাছ থেকে শুনেছি আমাদের শাশুড়ি মা ওনার শাশুড়ি মাকে প্রচন্ড পরিমাণে ভয় করত। আর শাশুড়ি মা যেমন এখন আমাদের উপর অত্যাচার করে, মায়ের শাশুড়ি মাও নাকি মায়ের সঙ্গে ঠিক এমনটাই করত। সেই জন্যই নাকি আমাদের শাশুড়ি মা আমাদের উপর প্রতিশোধ তুলছে। ও, এবার বুঝলাম। ওনার সাথে যেটা হয়েছে উনি সেটাই আমাদের সঙ্গে করছেন। কিন্তু মায়ের শাশুড়ি মা তো মারা গেছেন, এখন শুধু শুধু ওনাকে মনে করে কি লাভ হবে? মারা গেছেন বলেই তো ওনাকে আমরা কাজে লাগাতে পারবো। শোনো, আমার প্ল্যানটা ভালো করে শুনে নাও। আমার একটা বন্ধু আছে, ও মেকআপ আর্টিস্ট। ও খুব ভালো মেকআপ করতে পারে, এমনকি মেকআপের দ্বারা ও নিজেকে যে কোনো মানুষে পরিবর্তিত করতে পারে। আমি আজকে ওর সঙ্গে যোগাযোগ করছি। জবা তার মেকআপ আর্টিস্ট বন্ধুর সঙ্গে যোগাযোগ করে তাকে বাড়িতে ডেকে নেয় এবং তাকে লাবণী দেবীর শাশুড়ি মায়ের ফটো দেখিয়ে একেবারে সেরকমই সাজিয়ে দেওয়ার কথা বলে। সেদিন রাত্রিবেলা লাবণী দেবী ঘুমিয়ে পড়ার পর জবা সাদা শাড়ি পরে, মাথায় সাদা উইগ পরে লাবণী দেবীর শাশুড়ি মায়ের মতো সাজগোজ করে এবং লাবণী দেবীর ঘরে গিয়ে উপস্থিত হয়। এই লাবণী, ওঠ তাড়াতাড়ি। নিজের বৌমাদের কম্বল চুরি করে তুই তো বেশ শান্তিতে ঘুমাচ্ছিস। ওঠ বলছি। এই দেখে লাবণী দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে ভাবে সে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখছে, তাই সে তাড়াতাড়ি করে লাইট জ্বালানোর চেষ্টা করে, কিন্তু লাইট কিছুতেই জ্বলে না, কারণ জবা আগে থেকেই বাড়ির ইলেকট্রিকের মেন সুইচ অফ করে দিয়েছিল। লাবণী দেবী এবার ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। সে অন্ধকারে ঠিকমতো কিছু দেখতেও পায় না। শাশুড়ি মা, আপনি তো মারা গিয়েছিলেন, আপনি কি করে বেঁচে ফিরে এলেন? আমি কি কোনো স্বপ্ন দেখছি?
কোনো স্বপ্ন নয়, তুই তোর বৌমাদের উপর এমন অত্যাচার করছিস যেটা দেখে আমি থাকতে পারলাম না, তাই আমাকে শেষ পর্যন্ত এখানে আসতে হলো। আমি তোকে নিজের সঙ্গে নিয়ে যেতে এসেছি, চল আমার সঙ্গে আয়, কম্বলের মধ্যে থেকে বেরিয়ে আয়। এই বলে জবা তার শাশুড়ি মায়ের দিকে এগিয়ে আসে, আর লাবণী দেবী প্রচন্ড ভয় পেয়ে যাওয়ায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আর জবা এই সুযোগে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। তিন বৌমা প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতে থাকে। পরের দিন সকাল হতে না হতেই লাবণী দেবী তার তিন বৌমার কাছে গিয়ে ক্ষমা চায়, আর সেই সাথে তার বৌমাদের কম্বলগুলো ফিরিয়ে দেয়। সেদিনের পর থেকে লাবণী দেবী তার বৌমাদের উপর অত্যাচার করা বন্ধ করে দেয়।